বাংলাদেশ সংবিধানের ২৮ অনুচ্ছেদ এটা কিন্তু মানে ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রের সকল নাগরিক সমান এবং তারা সমান আইনের সুরক্ষা পাওয়ার অধিকারী। আবার ২৮ অনুচ্ছেদে আপনি দেখবেন এখানে ৪টা অনুচ্ছেদ উপ অনুচ্ছেদ, সেখানে প্রথম উপ অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি ধর্ম, বর্ণ, তারপরে এই সমস্তের ভিত্তিতে, লিঙ্গ, এই সমস্তের ভিত্তিতে আপনি কোনো বৈষম্য করতে পারবেন না। কিন্তু আবার ২৮-এর যে ৪ উপ অনুচ্ছেদ সেখানে এসে আবার রাষ্ট্রকে বলা হয়েছে যে যদি রাষ্ট্র কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য এমন কিছু করে যে তারা যেন অগ্রবর্তী জনগোষ্ঠী কিংবা যারা মেইন স্ট্রিম তাদের সাথে আসতে পারে, সেটা রাষ্ট্রকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না। এবং আমরা আইনের ভাষায় এটাকে বলি আপনার পজিটিভ ডিসক্রিমিনেশন কিংবা অ্যাফার্মেটিভ অ্যাকশন। এবং আপনি দেখবেন যে আমাদের এই কোটা ব্যবস্থাটা আমাদের যে নারীরা পিছিয়ে ছিল, আমাদের আদিবাসী পিছিয়ে ছিল, বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো এটা খুবই, তাদের যে মেইন স্ট্রিমে আসা কিংবা আমরা সেই ৮০-র দশকে কিন্তু এই যে আপনার সরকারি বেসরকারি চাকরিতে এত নারী কিন্তু আমরা দেখিনি এবং সেই সুযোগটা কিন্তু পেয়েছে। সুতরাং এই যে কোটার যে সুযোগটা সেটাকে অবশ্যই মানে জনগোষ্ঠীর পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন আদিবাসী, দলিত, তারপর এরকম অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে আপনার অগ্রবর্তী অংশ কিংবা মূল জনগোষ্ঠীর সাথে নিয়ে আসার জন্য এটা খুবই দরকার। এক্ষেত্রে তো শিক্ষার্থীরা পুরোপুরি বাতিলের কথা বলছেন না, তারা বলছেন যে 10 ভাগ পর্যন্ত থাকতে পারে। মুশকিলটা হয়েছে যে তারা যখন মানে এই 2018 সালে যখন আন্দোলনটা শুরু হয় এবং সেটা নিয়ে ভুল বোঝাবুঝিটা হয়েছে। এখন আমি নিজেও জানতাম না যে 26% কোটা, 26% কোটা হতে পারে না, 56%, সরি। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনি যখন বলবেন যে মেধাভিত্তিক সমাজ এবং মেধার ভিত্তিতে সমাজ, তার ভিতরে মানে একদম কোর আর্টিকেল যেটা সেটা হচ্ছে মেধার ভিত্তিতে, কিন্তু তার সাথে তো আপনার অনেকগুলো সাব আর্টিকেল আছে, প্রোভাইসও আছে এবং সমাজের যত বাস্তবতা সব কিছুকে অ্যাকোমোডেট করেই কিন্তু আইন, যে আপনি মেধাকেও যেমন নেবেন, আপনাকে প্রতিবন্ধীকেও নিতে হবে, আপনার আদিবাসীকেও নিতে হবে। আবার এখানে যে মূল প্রশ্নটা যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্নটা উঠেছে। এখন মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশের জন্য মানে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া বাংলাদেশটা হতো না। এই যে আপনার একটা যে মানে আমরা যেভাবেই বলি যে বাংলাদেশটা হয়েছে, মুক্তিযোদ্ধারা আত্মোৎসর্গ করেছেন এবং আমরা একটা রাষ্ট্র পেয়েছি, সুতরাং তাদের যে আত্মত্যাগ সেটাকে তো স্বীকৃতি দিতেই হবে, কিন্তু আবার একই সাথে আপনার জ্ঞানভিত্তিক যে সমাজ সেটাকেও নিশ্চিত করতে হবে। এবং আপনার প্রায় 30 বছর ধরে যে মুক্তিযোদ্ধারা বঞ্চিত ছিলেন সেটাও আপনাকে আমলে নিতে হবে। আবার এখনকার বাস্তবতায় 30% কোটা প্রয়োজন আছে কি না, এবং সেই বাস্তবতাটা আমি মনে করি যে খুবই বিবেচনার দাবি রাখে। এবং আমার কাছে মনে হয় যে এই 56% কোটা কোনোভাবেই যৌক্তিক না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার সব ধরনের বিবেচনা আপনার মাথায় রাখতে হবে, যে মুক্তিযোদ্ধাদের অবদান, তারপর পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, তারপরে আদিবাসী, দলিত, সবার আমরা যদি একটা ইনক্লুসিভ সমাজের কথা বলি, যে অন্তর্ভুক্তিমূলক সমাজ, যে আমার সমাজের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, নারী আছে, পুরুষ আছে, ট্রান্সসেক্সুয়াল আছে, তারপরে আদিবাসী আছে, দলিত আছে, আপনি একই সাথে সবাইকে কিন্তু নানা রকম আইন এবং পলিসি দিয়ে আপনার একটা সমাজের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলতে হবে। সেটা কিন্তু আধুনিক রাষ্ট্র নিলে পরে কিন্তু আপনি গণতান্ত্রিক, আধুনিক এবং মানবিক রাষ্ট্র হবে না। সুতরাং সেইটা যদি আমরা বিবেচনায় নেই, আমাদের এখানে মুশকিলটা হয়েছে যে অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয় এবং আমাদের এখানে পলিসি মেকিংয়ে শুধুমাত্র আমলারাই থাকেন। এখন একটা দেশের পলিসি মেকিংয়ে কিন্তু আপনার শুধু আমলারা থাকলে হয় না, এক্ষেত্রে সেখানে সব শ্রেণী পেশার মানুষের সবার অংশগ্রহণের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার কিন্তু একটা, এবং এই যে আপনি একটা পলিসি নিলেন, এই যে আপনার 56% কোটা, এটা ছাত্রছাত্রী আন্দোলন করার আগে আপনি কখনো এটাকে বিবেচনায় নেন নাই, এটাকে রিভাইজ করেন নাই। আপনার টাইম টু টাইম একটা বিষয় রিভাইজ করতে হয় না, তো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে খুব যৌক্তিক।